হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যালাইড হেলথ এডুকেয়ার। অ্যালাইড হেলথ এডুকেয়ারের আজকের এই ভিডিওতে তোমরা নতুন একটা জিনিস জানতে চলেছো, সেটা হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং ইমিউনোফ্লোরেসেন্স। এই দুটো টেকনিক অ্যাডভান্স প্যাথোলজির খুবই ইম্পর্টেন্ট টেকনিক। আজকে এই দুটো টেকনিক সম্বন্ধে ডিটেলসে এবং একটা নতুন ভিডিও ফরম্যাটে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানবো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সম্বন্ধে। এটা একটা স্টেনিং টেকনিক। ওকে, কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইজ এ স্টেনিং টেকনিক যেখানে আমরা টিস্যুর মধ্যে থাকা স্পেসিফিক অ্যান্টিজেনকে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে ডিটেক্ট করার চেষ্টা করি। তোমরা জানো টিস্যুর ওপর যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় তাহলে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো না ভিজুয়ালি। এই কারণে আমরা এনজাইম সাবস্ট্রেট রিয়াকশন অথবা ফ্লোরোসেন্স অ্যাক্টিভেটেড রিসেপ্টর মলিকুলকে ইউজ করতে পারি। জেনারেলি আইএসসিতে এরকম একটা টিস্যু লেয়ার থাকে। তোমরা জানো টিস্যু লেয়ারের ওপর কী থাকে, অনেকগুলো সেল দিয়ে তৈরি। সেই সেলগুলোর ওপর অনেক অ্যান্টিজেন্স প্রেজেন্স থাকে। দেখো এখানে এই রেড কালারের অ্যান্টিজেনটা বাকি গ্রিন কালারের অ্যান্টিজেন থেকে আলাদা করে দেখানো হয়েছে। কেন? কারণ এটা একটা স্পেসিফিক অ্যান্টিজেন। আমরা এই রেড কালারের অ্যান্টিজেনটা ধরো ডিটেক্ট করতে চাইছি, তখন আমরা কী করতে হবে, আমরা কী করতে পারি, এই রেড কালারের অ্যান্টিজেনের এগেনস্টে আমরা স্পেসিফিক অ্যান্টিবডি ইউজ করতে পারি। যখন স্পেসিফিক অ্যান্টিবডি দেবো তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের জন্য একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। কিন্তু এই যে কমপ্লেক্সটা তৈরি হলো সেটা তো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা কী করতে পারি, অ্যান্টিবডির এফসি পোর্শনে একটা এনজাইম লিঙ্ক করে পাঠাতে পারি। এবার এই এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটার ওপর যদি আমরা সাবস্ট্রেট প্রয়োগ করি, তো সাবস্ট্রেট কী করবে, এনজাইমের সাথে রিয়াকশন করে নিজেই কালার প্রোডাক্ট তৈরি করতে পারবে। অথবা তোমার সাবস্ট্রেট একটা নন কালার ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করে, সেটা ক্রোমোজেন নামক একটা সাবস্টেন্সের সাথে রিয়াকশন করে সেখান থেকে কালার প্রোডাক্ট তৈরি করে। এই যে কালার প্রোডাক্টটা তৈরি হলো, এই কালার প্রোডাক্টটার একটা ফিচার রয়েছে, এটা জেনারেলি প্রেসিপিটেট করে, এবং যেখানে প্রেসিপিটেট করে সেখানে টিস্যুটার অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে বলে আমরা ধরে নিই। এর কী কী ইউজেস রয়েছে? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি জেনারেলি বিভিন্ন রকম ডিজিজ ডিটেকশনের জন্য হেল্প করে, যেমন ক্যান্সার। এছাড়া কোনো সেলুলার ইভেন্ট যেমন সেলের প্রলিফারেশন অথবা সেল ডিভিশন, এগুলোকে ডিটেকশন করতে সাহায্য করে, অথবা সেলের ডিস্ট্রাকশন অথবা অ্যাপোপ্টোসিস ডিটেকশন করতে সাহায্য করে। এবং জেনারেল রিসার্চ পারপাসে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির খুব বড় একটা অবদান রয়েছে, কারণ ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমরা টিস্যুর মধ্যে থাকা অ্যান্টিজেনের লোকালাইজেশন এবং ডিস্ট্রিবিউশনকে খুব অনায়াসে ডিটেক্ট করতে পারি। এবার হচ্ছে আমরা স্টেনিং স্টেপগুলো সম্বন্ধে জানার চেষ্টা করব। সবার প্রথমে স্টেনিংয়ের জন্য আমাদের কী করতে হবে, প্যারাফিন এমবিডেড ফরমালিন ফিক্সড টিস্যুকে লাগবে। সেই প্যারাফিন এমবিডেড ফরমালিন ফিক্সড টিস্যুকে আমরা তোমার মাইক্রোডোমের মাধ্যমে পাতলা পাতলা সেকশন করতে পারি। কত পাতলা সেকশন করব? জেনারেলি 3 to 4 মাইক্রনের সেকশন করব। এই যে 3 to 4 মাইক্রনের সেকশনটা আমরা পেলাম, এটাকে আমরা স্লাইডের ওপর আমরা নিয়ে তোমার প্লেস করব। এবার স্লাইডের ওপর নিয়ে রাখলে তো হয়ে গেল না, তোমার স্লাইডের থেকে অনায়াসে সেকশনটা সরে যেতে পারে। এই কারণে আমরা একটা অ্যাডহেসিভ সলিউশন ইউজ করে থাকি। জেনারেলি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য পলি এল লাইসিন নামক এক অ্যাডহেসিভ সলিউশন সবথেকে বেশি ইউজ করা হয়। ওকে, এবার কি করব, আমরা এই স্লাইডটাকে হট প্লেটের ওপর 1 ঘন্টার জন্য রেখে দিতে পারি 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, অথবা 37 ডিগ্রি সেলসিয়াসের ইনকিউবেটারে ওভারনাইট রেখে দিতে পারি। এবার তোমরা আমাকে বলতে পারো, রুটিন হিস্টোপ্যাথোলজির জন্য তো আমরা জাস্ট প্যারাফিনটা মেল্টিং অবস্থা পর্যন্ত আমরা অপেক্ষা করি, কেন এখানটা আমাকে 1 ঘন্টা অথবা ওভারনাইট রাখতে হবে? দেখো জেনারেলি কী হয়, ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে সাবসিকুয়েন্টাল স্টেনিং প্রসেসে যখন আমি বলছি যেগুলো, সেই সাবসিকুয়েন্টাল স্টেনিং প্রসেসে আমরা হাই বাফারের তোমার সলিউশন ইউজ করে থাকি। আর তোমরা জানো যখন সলিউশনের বাফার তোমার বেড়ে যায় তখন সেকশন স্লাইডের থেকে সরে যেতে বা উঠে যেতে চেষ্টা করে। সেটা প্রিভেন্ট করার জন্য আমরা জেনারেলি পলিএল লাইসিন ইউজ করি, এবং সেটাকে আমরা অনেকক্ষণ ধরে হিট করে তোমার প্রপার যাতে স্টিকিং হয়, প্রপার যাতে সেকশনটা তোমার ফিক্সড হয়ে যায় স্লাইডের উপর, সেটার জন্য আমরা এতক্ষণ ধরে হিট করে থাকি। তারপর আমরা কী করবো, জাইলিন দিয়ে ডিপ্যারাফিনাইজ করবো, এবং তার সাথে আন্ডিং ওয়াটার অফ অ্যালকোহলের মাধ্যমে আমরা তোমার হাইড্রেশন করব। এর পরের স্টেপ হচ্ছে পারমিয়াবিলাইজেশন। তার মানে এটা কি? দেখো আমাদের বডিতে অনেক সেল থাকে, সেই সেলগুলোর তোমার যেমন সেল সারফেসে অনেক অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, সেরকমই সেলের সাইটোসলের মধ্যেও অনেক অ্যান্টিজেন প্রেজেন্ট থাকতে পারে, এবং নিউক্লিয়াসের ওপরে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকতে পারে। কিন্তু আমরা যখন অ্যান্টিবডি দিয়ে কোনো সেলকে ট্রিট করি তখন শুধুমাত্র সেল সারফেসের অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডি রিকগনাইজ করতে পারে, কিন্তু সেলের ভেতরে থাকা অ্যান্টিজেনগুলোকে অ্যান্টিবডি রিকগনাইজ করতে পারে না। তাহলে আমাদের কাছে কী উপায় রয়েছে এখন? এই কারণে আমরা একটা ডিটারজেন্ট ইউজ করি, যেটার নাম হচ্ছে ট্রাইটন X100। এই ডিটারজেন্টগুলো সেলের মেমব্রেনগুলোকে পারমিয়েবল করে তোলে। দেখো সেলের মেমব্রেনগুলো পারমিয়েবল হয়ে গেল।
এই পারমিয়েবল সেলের মধ্যে এবার আমরা যদি অ্যান্টিবডি দিই তাহলে অ্যান্টিবডি অনায়াসে সেলের ভেতরে ঢুকে ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেনগুলোকে তোমার ডিটেক্ট করতে পারে। এটাকেই বলা হয় পারমিবিলাইজেশন। নেক্সট, অ্যান্টিজেন রিট্রিভাল। অ্যান্টিজেন রিট্রিভাল কী জিনিস? দেখো, আমাদের বডি যে স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে প্রোটিন, সেই প্রোটিন তোমার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড চেনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হওয়ার জন্য তৈরি হয়। এবার যখন আমরা কোনো টিস্যুকে বডি থেকে বের করে নিচ্ছি তখন কি টিস্যুটা ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় ফর পুট্রিফিকেশন এবং অটোলাইসিস, তোমরা সবাই জানো। এবার এইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা জেনারেলি ফিক্সিটিভ ইউজ করি। আমরা কি ইউজ করি সবথেকে বেশি ফিক্সিটিভ? ফরমালিন। ফরমালিন কী করে, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এরকম ক্রস লিঙ্কিং তৈরি করে। ক্রস লিঙ্কিং তৈরি করার জন্য এই প্রোটিনের স্ট্রাকচারটাকে স্টেবল করে রাখে। কিন্তু এই ক্রস লিঙ্কিংওয়ালা এই প্রোটিনের স্ট্রাকচারটা অ্যান্টিবডি ভালো করে রিকগনাইজ করতে পারে না। এই কারণে আমরা কি করি, তোমার যেগুলো ফরমালিন ফিক্সড টিস্যু, যেটা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য ইউজ করছি, সেখানে এই ক্রস লিঙ্কিংগুলোকে আমাদের হাঁটাতে হয়। কী করে হাঁটানোর প্রসেস রয়েছে? জেনারেলি আমরা মাইক্রোওয়েভ এখানে ইউজ করতে পারি। যখন আমরা মাইক্রোওয়েভ ইউজ করি তখন এরকম ক্রস লিঙ্কিংগুলো সরে যায়। কীভাবে আমরা মাইক্রোওয়েভ ইউজ করি? জেনারেলি 10 থেকে 30 মিনিটের একটা মাইক্রোওয়েভের সেশন থাকে। এই সেশনটা 3টে সাইকেলে ক্যারি ফরওয়ার্ড হয়, 5 মিনিট 5 মিনিট 5 মিনিটের সাইকেলে ক্যারি ফরওয়ার্ড হয়। সবার প্রথমে টিস্যুটাকে একটা সলিউশনের মধ্যে ডিপ করতে হয় যার মধ্যে লেড থায়োসায়ানাইড অথবা জিঙ্ক সালফেট রয়েছে। তারপরে তোমার 5 মিনিটের প্রথম সেশনটা তুমি মাইক্রোওয়েভের সেশনে তুমি ঢুকিয়ে দিলে, তারপরে সেখান থেকে সরিয়ে তোমার সাইট্রেট ব্যাপার যার pH 6 অথবা ট্রিসিডিটি ব্যাপার যার pH 8 থেকে 9, তার মধ্যে ইমার্স করে তোমার টিস্যুটাকে নেক্সট দুটো সাইকেলের মধ্যে দিয়ে তোমার মাইক্রোওয়েভে হিট করতে হয়। এতে করে কি হয়, টিস্যুর মধ্যে থাকা মানে যে ক্রস লিঙ্কিংগুলো রয়েছে সেই ক্রস লিঙ্কিংগুলো সরে যায়। তাছাড়া কী প্রসেস রয়েছে ক্রস লিঙ্কিং সরার? তাছাড়া প্রসেস রয়েছে হচ্ছে প্রেশার কুকিং। আমরা কি করতে পারি, হাই টেম্পারেচার এবং প্রেশারে দেখা গেছে যে এই ক্রস লিঙ্কগুলো অনায়াসে মুছে যায়। কি করা হয়, জেনারেলি তোমার প্রেশার কুকিংয়ে কী হয়, 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা তোমার 3 থেকে 5 মিনিট টিস্যুকে ইমার্স করে রাখি তোমার সাইট্রেট ব্যাপারের ভেতরে অথবা ট্রিসিডিটির ব্যাপারের মধ্যে। তারপরে আমরা সেটাকে যদি প্রেশার কুক করি তাহলে অনায়াসে তোমার সব ক্রস লিঙ্কিংগুলো সরে যায়। কিন্তু তোমার যে বাফারটা তোমরা ইউজ করছো সেই বাফারটা তোমার বেশি বয়েল আউট হয়ে যায় না। প্রেশার কুকিং বাদ দিয়ে আর কী কী মেথড আমরা ইউজ করতে পারি অ্যান্টিজেন রিট্রিভালের? তোমার এনজাইম ইউজ করতে পারি। 3টে এনজাইম আছে, পেপসিন, প্রোনেস এবং ট্রিপসিন। এই 3টে এনজাইমের মাধ্যমে আমরা জেনারেলি তোমার অ্যান্টিজেন রিট্রিভাল করতে পারি। কিন্তু অ্যান্টিজেন রিট্রিভাল বা এনজাইম মেথডের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কী ডিসঅ্যাডভান্টেজ? হয়তো এটা খুব তাড়াতাড়ি সম্ভব, বাট মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি ইমপ্রপার তোমার সময়ের জন্য রেখে দেওয়া হয়, মানে অনেক বেশি সময়ের জন্য যদি আমি এনজাইমের মধ্যে কোনো সেকশনে রেখে দিই তাহলে পুরো সেকশনটাই ডিজেনারেট হওয়ার একটা চান্স থাকে। এই কারণে তোমার সবসময় কেয়ার টেক করতে হয় যখন তুমি এনজাইম মেথডে অ্যান্টিজেন রিট্রিভাল করছো। ওকে, এরপরে রয়েছে হচ্ছে ব্লকিং অফ নন স্পেসিফিক বাইন্ডিং সাইট। এটার মানেটা কি? দেখো, একটা টিস্যুর মধ্যে না যেমন টার্গেট এপিটোপ থাকে, তাছাড়াও টিস্যুর মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে, অনেক রকমের তোমার মলিকিউলস থাকে, যেগুলো অ্যান্টিবডিকে হয় অ্যাবজর্ব করে নিতে পারে নিজের মধ্যে, অথবা তোমার আয়নিক অথবা অন্যান্য হাইড্রোফোবিক বা এই ধরনের নন স্পেসিফিক বন্ডের মাধ্যমে তোমার হচ্ছে নন স্পেসিফিকভাবে তোমার অ্যান্টিবডিগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারে। ওকে, তাহলে এগুলো থেকে বাঁচার কী উপায় আছে? দেখো, এখানে একটা অ্যান্টিবডি তোমার এই সবুজ রঙের টার্গেট এপিটোপ যেগুলো রয়েছে সেই টার্গেট এপিটোপের এগেনস্টে যদি আমি চালনা করেছিলাম বা সেগুলোর এগেনস্টে আমি তোমার দিয়েছিলাম, কিন্তু কী হয়েছিল, প্রোটিনের মধ্যে থাকা বা টিস্যু লেয়ারের মধ্যে থাকা কোনো আয়নিক ইন্টারাকশনের স্ট্রেংথ অথবা অ্যাবজর্পশন ফোর্সের জন্য তোমার অ্যান্টিবডিগুলো সেই স্পেসিফিক জায়গাগুলোতে তোমার লেগে গেছে। সুতরাং এখানটায় কী হবে, এর থেকে আমরা তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেড়ে যাবে স্ট্রেনের। এই কারণে আমরা কি করব, এই যে সকল সাইটগুলোতে দেখো তোমার আয়নিক স্ট্রেংথ ইন্টারাকশন স্ট্রেংথ রয়েছে বা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ রয়েছে, অথবা যেখানে তোমার হচ্ছে অ্যাবজর্পশন করার ক্ষমতা রয়েছে, একটু বাম্প রয়েছে, একটু তোমার হচ্ছে তোমার অন্যান্য হাইড্রোফোবিক বন্ড রয়েছে, সেই সকল জায়গাগুলোতে আমরা একটা অন্যান্য প্রোটিন দিয়ে সেই জায়গাগুলোকে আমরা ভরাট করছি। এটা তোমরা একটা পুকুরকে মাটি দিয়ে ভরাট করার মতো করে ভাবতে পারো। ওকে, তাহলে আমরা কী করে থাকি, জেনারেলি আমরা লো ফ্যাট পাউডার মিল্ক অথবা নর্মাল সেরাম অথবা বোভিন অ্যালবুমিন অথবা জিলাটিনের মাধ্যমে আমরা তোমার টিস্যুকে ট্রিট করি। টিস্যুকে ট্রিট করার মাধ্যমে যে সকল নন স্পেসিফিক বাইন্ডিং সাইট ছিল, যেমন তোমার হচ্ছে অ্যাবজর্বেশন সাইট অথবা আয়নিক ইন্টারাকশন সাইট, এগুলোকে আমরা ব্লক করে দিই। এটাই হচ্ছে তোমার ব্লকিং অফ নন স্পেসিফিক বাইন্ডিং সাইট। তাতে করে কী হয়, শুধুমাত্র আমাদের টার্গেট অ্যান্টিজেনের এরিয়াটা উন্মুক্ত থাকে। এরপরে কি করা হয়, এরপরে হচ্ছে ব্লকিং অফ এন্ডোজেনাস পেরক্সিডেজ অ্যাক্টিভিটি।
সেটা কি জিনিস? জেনারেলি আমরা হচ্ছে ডিটেকশনের জন্য তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ডিটেকশনের জন্য কী ইউজ করি বললাম? এনজাইম এবং সাবস্ট্রেট রিয়াকশন ইউজ করি। সবথেকে বেশি যে এনজাইমটা ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার পেরক্সিডেজ এনজাইম, ঠিক আছে? এই পেরক্সিডেজ এনজাইমটা কী হয়, টিস্যুর মধ্যে ন্যাচারালি প্রেজেন্ট থাকে, সুতরাং আমাদের একটা ফলস পজিটিভ রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা কী করে থাকি, এই কারণে আমরা টিস্যুর মধ্যে থাকা পেরক্সিডেজ এনজাইমের অ্যাক্টিভিটিটাকে পুরোপুরি তোমার বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। কিসের মাধ্যমে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি? তোমার 3% অ্যাকুয়াস হাইড্রোজেন পারঅক্সাইড অথবা 0.3% মিথানল তোমার ডিজলভ হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা আমরা ইউজ করে থাকি তোমার টিস্যুর ইন্টারনাল পেরক্সিডেজ অ্যাক্টিভিটিটাকে বন্ধ করার জন্য। এবার হচ্ছে আমরা কেন স্পেসিফিক অ্যান্টিবডি ইউজ করবো সেটা আমরা একটু দেখে নিই। জেনারেলি নেচারে যে অ্যান্টিজেনগুলো প্রেজেন্ট থাকে সেগুলো হচ্ছে মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন অথবা তোমার কমপ্লেক্স অ্যান্টিজেন নামে পরিচিত। কেন? কারণ একটা অ্যান্টিজেনে মাল্টিপল এপিটোপ থাকতে পারে। এই ধরনের অ্যান্টিজেনে কী হয়, মাল্টিপল এপিটোপ থাকতে পারে। যখন আমরা কোনো পলিক্লোনাল অ্যান্টিবডি ইউজ করে থাকি তখন সেই পলিক্লোনাল অ্যান্টিবডিতে থাকা স্পেসিফিক ডিফারেন্ট অ্যান্টিবডিগুলো তোমার সেই অ্যান্টিজেনের স্পেসিফিক ডিফারেন্ট এপিটোপের সাথে রিয়াকশন করে। পলিক্লোনাল অ্যান্টিবডি মানে কি? পলিক্লোনাল অ্যান্টিবডি মানে হচ্ছে একটা মিক্সচার অফ অ্যান্টিবডি, যেখানে তোমার একটা সিঙ্গেল অ্যান্টিজেনের ডিফারেন্ট এপিটোপের এগেনস্টে ডিফারেন্ট অ্যান্টিবডির একটা ককটেল রয়েছে, মানে একটা ককটেল অফ সলিউশন যেখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি রয়েছে যেগুলো একটা সেম অ্যান্টিজেনের ডিফারেন্ট এপিটোপের এগেনস্টে স্পেসিফিক। তার মানে কি, এখানে দেখতে পাচ্ছ তোমার একটা পলিক্লোনাল অ্যান্টিবডির মধ্যে যে ডিফারেন্ট অ্যান্টিবডিগুলো রয়েছে সেগুলো এই অ্যান্টিজেনের ডিফারেন্ট এপিটোপের সাথে রিয়াকশন করছে। কিন্তু এখানেই মেন সমস্যাটা তৈরি হচ্ছে। কী সমস্যা? যখন দুটো আলাদা আলাদা অ্যান্টিজেন একই এপিটোপ বহন করে তখন পলিক্লোনাল অ্যান্টিবডি তোমার দুটো আলাদা আলাদা অ্যান্টিজেনকে ডিটেক্ট করতে পারে না, মানে ডিফারেন্সিয়েট করতে পারে না। ওকে, তো এই কারণে আমরা স্পেসিফিক্যালি মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি। মনোক্লোনাল অ্যান্টিবডি কী জিনিস? মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে একটা সলিউশন অফ অ্যান্টিবডি যেখানে শুধুমাত্র একটা পুরো অ্যান্টিজেনের শুধু একটা এপিটোপের এগেনস্টের স্পেসিফিক অ্যান্টিবডি থাকবে। মানে যেখানে পলিক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে একটা ককটেল অফ সলিউশন যেখানে মাল্টিপল তোমার এপিটোপের এগেনস্টে তোমার মাল্টিপল অ্যান্টিবডি যেটা ডেভেলপড হলো সেটার একটা মিক্সচার রয়েছে। অপরদিকে তোমার হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি হলো একটা সলিউশন যেখানে শুধুমাত্র স্পেসিফিক এপিটোপের এগেনস্টে যে একটা স্পেসিফিক অ্যান্টিবডি রয়েছে সেটাই রয়েছে। এবার আমরা দেখব যে এনজাইম ইউজ করে থাকি আইসিতে অ্যাজ এ রিপার্টার মলিকুল অর অ্যাজ এ ভিজুয়ালাইজেশন এজেন্ট, সেটার সম্বন্ধে একটু জেনে নিই। জেনারেলি দু রকমের এনজাইম ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যালকালিন ফসফেটেজ, যার জন্য সাবস্ট্রেট হিসাবে প্যারানাইট্রোফিনাইল ফসফেট ইউজ করি। এখানে দেখো সাবস্ট্রেট নিজেই কালার প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে, জেনারেলি রেড কালারের একটা প্রোডাক্ট ফর্মেশন হয়। অপরদিকে যদি আমরা হর্স রেডিস পেরক্সিডেজ ইউজ করি তাহলে আমরা সাবস্ট্রেট হিসাবে ইউজ করবো হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যখন ইউজ করব তখন হর্স রেডিস পেরক্সিডেজ রিয়াকশন করে জায়োমান অথবা নেসেন্ট অক্সিজেন তৈরি করে। এই নেসেন্ট অক্সিজেনগুলো তোমার একটা ক্রোমোজেন আছে ডাইঅ্যাসিটাইল বেঞ্জিডিন, এর সাথে রিয়াকশন করে একটা ব্রাউন কালার বা রেডিশ ব্রাউন কালারের প্রেসিপিটেট তৈরি করে। এখানে একটা ফান ফ্যাক্ট বলে দিই, তোমরা জেনারেলি এলাইজাতে পড়েছো যে আমরা এলাইজাতেও এইচআরপি এনজাইম এবং তার সাথে পেরক্সিডেজ সাবস্ট্রেটও ইউজ করে থাকি, কিন্তু সেখানটায় কিন্তু ক্রোমোজেন হিসেবে টিএমবি তোমার ক্রোমোজেন ইউজ করা হয়, মানে টেট্রামিথাইল বেঞ্জিডিন ইউজ করা হয়। অপরদিকে তোমার ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য ডাইঅ্যাসিটাইল বেঞ্জিডিন ইউজ করা হয়। এই কথাটা মনে রাখবে। টেট্রামিথিলিন বেঞ্জিডিন কিন্তু গ্রিন কালার একটা সলিউশন তৈরি করে আফটার রিয়াকশন উইথ অক্সিজেন। অপরদিকে ডাইঅ্যাসিটাইল বেঞ্জিডিন তোমার একটা ব্রাউন কালারের সলিউশন তৈরি করে আফটার রিয়াকশন উইথ অক্সিজেন। এটা মনে রাখবে তোমরা। নেক্সট হচ্ছে টাইপ অফ আইএসসি। জেনারেলি আইএসসি দুরকম টাইপের হয়। একটা হচ্ছে ডিরেক্ট মেথড। জেনারেলি যখন হচ্ছে আমরা অ্যান্টিজেনকে ডিটেক্ট করি তখন আমরা যে অ্যান্টিবডিটা ইউজ করছি অ্যান্টিজেনের এগেনস্টে তার এফসি পোর্শনে একটা এনজাইম লাগিয়ে দিতে পারি। তার মানে কি এখানটায় এনজাইম লিক প্রাইমারি একটা অ্যান্টিবডি পাওয়া গেল। এবার এটার সাথে যখন সাবস্ট্রেট রিয়াকশন করছে তখন কালার প্রডিউস করছে। এই যে কালারটা প্রডিউস হলে এটা প্রেসিপিটেট করে, এটাকে হচ্ছে ডিরেক্ট মেথড বলে। এর অ্যাডভান্টেজ কি? এর মেনলি অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই কম সময়ের মধ্যে তোমার করা যায় এবং এটা খুবই সিম্পল একটা মেথড। কিন্তু এর মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কালারটা প্রডিউস হয় সেটার ইন্টেন্সিটি খুবই কম থাকে, মানে খুবই সীমিত ইন্টেন্সিটির একটা কালার প্রডিউস হচ্ছে, এই কারণে এটা লো সেন্সিটিভিটি শো করে। অপরদিকে ইনডিরেক্ট মেথডে কী করা হয়, যে অ্যান্টিজেনটার এগেনস্টে আমরা
তোমার ডিটেকশন করা বা যেটা টার্গেট অ্যান্টিজেন রয়েছে সেই টার্গেট অ্যান্টিজেনের এগেনস্টে আমরা একটা প্রাইমারি অ্যান্টিবডি ইউজ করবো। সেই প্রাইমারি অ্যান্টিবডিটার সাথে কোনো কিছু লেবেল করা থাকবে না। এবং যখন আমরা তোমার সেকেন্ডারি লেভেল অ্যান্টিবডি মানে এনজাইম লেভেল সেকেন্ডারি অ্যান্টিবডি ইউজ করবো, তখন দেখো ওই প্রাইমারি অ্যান্টিবডির এফসি পোর্শনের মাল্টিপল সাইটে তোমার এনজাইম লেভেল সেকেন্ডারি অ্যান্টিবডি তৈরি মানে যুক্ত হতে পারছে। তার মানে কি, এখানে দেখো অনেকগুলো এনজাইম রয়েছে, যেটা ডিরেক্ট মেথডে শুধুমাত্র একটা এনজাইম ছিল, ইনডিরেক্ট মেথডে অনেকগুলো এনজাইম একটা অ্যান্টিজেনের সাথে লেগে রয়েছে। কারণ কি তোমরা জানো, এখানে একটা অ্যান্টিজেন থাকবে, এই যে এখানে একটা অ্যান্টিজেন থাকবে। তার মানে এখানে কি হচ্ছে, এই যে প্রাইমারি অ্যান্টিবডিটা একটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে রয়েছে এবং সেকেন্ডারি অ্যান্টিবডিটা মাল্টিপল জায়গায় তোমার প্রাইমারি অ্যান্টিবডির এফসি পোর্শনে যুক্ত রয়েছে। এতে করে কি হচ্ছে, এতে করে সাবস্ট্রেট যখন আমরা দিই, সাবস্ট্রেট এনজাইম রিয়াকশনের জন্য যে কালারটা প্রডিউস হয় সেই কালারটা অনেক বেশি ইন্টেন্সড কালার প্রডিউস হয়। এই কারণে ইনডিরেক্ট মেথডের মেন অ্যাডভান্টেজ হচ্ছে এই যে কালারটা প্রডিউস হচ্ছে সেটা খুবই হাই ইন্টেন্সিটির কালার হয়। এই কারণে এটার একটা সেন্সিটিভিটিটা খুবই হাই হয়, মানে খুব কম পরিমাণে অ্যান্টিজেন থাকলেও সেটাকেও ডিটেক্ট করতে পারে। অপরদিকে এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই মানে লং একটা প্রসিডিওর এবং এতে একটা ক্রস রিঅ্যাক্টিভিটি প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যান্টিবডির মধ্যে একটা ক্রস রিঅ্যাক্টিভিটি শো করার চান্স থাকে। এবার আমরা কাউন্টার স্ট্রেন সম্বন্ধে জানবো। জেনারেলি হেমাটক্সিলিন ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয় অ্যাজ এ কাউন্টার স্ট্রেন, কিন্তু কিছু কিছু জায়গায় 4,6-ডায়ামাইনো 2-প্রোপাইল ইন্ডোল ইউজ করা হয়, যাকে বলা হয় ডিপিআই সলিউশন, ওকে, বা ডিএপিআই সলিউশনও বলা হয়। এটা জেনারেলি তোমরা মনে রাখবে যে হচ্ছে ডাফি সলিউশন বা ডিএপিআই সলিউশন, এইটা হচ্ছে জেনারেলি ইউজ করা হয় তোমার ফিশ টেকনিক। ফিশ টেকনিক মানে কি, ফ্লোরোসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশন। তার মানে যখন আমরা ফ্লোরোসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশনে যখন ইউজ করব, তখন আমরা এই ডাফি তোমার কাউন্টার স্ট্রেন হিসেবে ইউজ করতে পারি। মানে ডিএপিআই ডাফি যেটা আছে, মানে ডাই অ্যামাইনো ফিনাইল ইন্ডোল, এটা আমরা ইউজ করি কখন, ফিশ টেকনিকে, ওকে। এছাড়া আর কি ইউজ করা যেতে পারে, এছাড়া ইউজ করা যেতে পারে হচ্ছে স্টেন ইউজ করা যেতে পারে। মানে এই তিনটে আমাদের কাউন্টার স্টেনের মেন কনসেপ্ট রয়েছে, হেমাটক্সিলিন, ডাফি এবং হচ্ছে স্টেন। এবার আমরা জানবো আইএসসির যে স্পেসিফিসিটিটা রয়েছে সেটা আমরা কি করে ইনক্রিজ করতে পারি। স্পেসিফিসিটি ইনক্রিজ করা মানে কি, মানে আমরা যে অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে চাইছি শুধুমাত্র সেই অ্যান্টিজেনটাকেই ডিটেক্ট করতে পারবে, এই টেকনিকটাকে বলে স্পেসিফিসিটি। তাহলে এটার টেকনিক কী রয়েছে, জেনারেলি আমরা যদি প্রাইমারি অথবা সেকেন্ডারি যে অ্যান্টিবডিটা আমরা ইউজ করছি সেই অ্যান্টিবডির সাথে ডিরেক্টলি এনজাইম যদি যুক্ত না করে, তার সাথে একটা বায়োটিন মলিকুল যুক্ত করি, তাহলে এর স্পেসিফিসিটি বেড়ে যায়। কীভাবে বাড়ে, জেনারেলি বায়োটিন আর অ্যাভিডিন দুটো মলিকুল আছে, যেই দুটো মলিকুল একে অপরের প্রতি আকর্ষণ অথবা অ্যাফিনিটি খুব বেশি থাকে। তাহলে আমরা যদি অ্যান্টিবডির সাথে বায়োটিন এবং এনজাইমের সাথে অ্যাভিডিন মলিকুল যুক্ত করি, তাহলে অ্যাভিডিন এনজাইম কমপ্লেক্স যখন আমরা প্লেস করব, তখন এরকম একটা তোমার রিয়াকশন দেখা যাবে। তার মানে কি অ্যান্টিজেনের সাথে মানে কি এই নিচে একটা অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে, সেই অ্যান্টিজেনের সাথে তোমার প্রাইমারি অ্যান্টিবডি রয়েছে, তারপরে প্রাইমারি অ্যান্টিবডির সাথে বায়োটিন কোড করা রয়েছে এবং বায়োটিন অ্যাভিডিনের সাথে রিয়াকশন করলো। এই অ্যাভিডিনের সাথে রিয়াকশন করার জন্য অ্যাভিডিনের সাথে এনজাইম যুক্ত রয়েছে। তার মানে আলটিমেটলি কী হচ্ছে, একটা অ্যান্টিজেন আলটিমেটলি এনজাইমের সাথে কানেক্টেড হয়ে গেল। এবার এই এনজাইমের ওপর যখন সাবস্ট্রেট আমরা দিয়ে রিয়াকশন করব, তখন কালার প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এনজাইমের সাথে যখন সাবস্ট্রেট রিয়াকশন হচ্ছে, তখন কি তৈরি হচ্ছে, কালার প্রোডাক্ট তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা ক্যাচ রয়েছে। কী ক্যাচ রয়েছে, জেনারেলি টিস্যুর মধ্যে অলরেডি বায়োটিন প্রেজেন্ট থাকে, তাহলে এই বায়োটিনটাকে আমাদের যেটা টিস্যুর মধ্যে রয়েছে সেটাকে ইনঅ্যাক্টিভ করতে হয়, যেটাকে বলা হয় কুইঞ্চিং অফ বায়োটিন, ওকে। এবার হচ্ছে সেন্সিটিভিটি কী করে বাড়ানো যেতে পারে সেটা আমরা জানি। দেখো, এটা ধরো একটা টিস্যুর প্লেট বা অথবা টিস্যু লেয়ার, সেই টিস্যু লেয়ারে অনেক তোমার স্পেসিফিক অ্যান্টিজেন রয়েছে, সেই স্পেসিফিক অ্যান্টিজেনকে আমরা ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করার জন্য আমরা কী করব, স্পেসিফিক আলাদা আলাদা অ্যান্টিবডি ইউজ না করে আমরা এরকম একটা পলিমারের সাথে তোমার অ্যান্টিবডি এবং তার সাথে এনজাইম লাগিয়ে দিতে পারি। এই পলিমারটা যখন এনজাইম মানে টিস্যুর ওপর থাকা অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করবে এবং অ্যাটাচ হবে, তখন তোমার একটা বড় সিগন্যাল প্রোডাকশনের একটা ক্ষমতা রাখে। এবারে কী হয়, এখানে যদি আমরা সাবস্ট্রেট রিয়াকশন করি, সাবস্ট্রেট রিয়াকশন করে তোমার মাল্টিপল তোমার সাবস্ট্রেটের জন্য প্রোডাক্ট তৈরি হয়, কালার প্রোডাক্ট তৈরি হয়। এই কালার প্রোডাক্টটা এত ইন্টেন্সিফাই হয় যে এটার পুরো আইএসসি প্রসেসটার তোমার সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়।
এবার আমরা জানবো হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্সের সম্বন্ধে। ইমিউনোফ্লোরেসেন্স হিস্টোপ্যাথোলজির খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস। সেখানেও এরকম একটা টিস্যু লেয়ার থাকে, যেই টিস্যু লেয়ারের ওপর স্পেসিফিক অ্যান্টিজেন থাকে। সেই স্পেসিফিক অ্যান্টিজেনগুলোকে আমাদের ডিটেকশন করতে পারি তোমার আইএসসির মাধ্যমে। যেখানে আইএসসিতে তোমার এনজাইম সাবস্ট্রেট রিয়াকশন ইউজ হচ্ছিল, সেখানে ইমিউনোফ্লোরেসেন্সে আমরা অ্যান্টিবডির সাথে ফ্লোরোসেন্ট ডাই ইউজ করতে পারি। এই ফ্লোরোসেন্ট ডাইগুলো এমন কিছু প্রপার্টিজ আছে যে যখন কোনো ইউভি লাইটের সোর্স থেকে ইউভি লাইট এই ফ্লোরোসেন্স ডায়ের ওপর এসে মিশছে, তখন ফ্লোরোসেন্টটা অ্যাক্টিভেটেড বা এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে ইউভি লাইটটাকে অ্যাবজর্ব করে এবং ভিজিবল লাইটে ইমিট করে। এই ভিজিবল লাইটে আমরা ফ্লোরোসেন্ট অথবা উজ্জ্বল আলো হিসাবে দেখতে পারি। এটা জেনারেলি দুটো মেথডে করা যেতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। এটা এলাইজার মতোই প্রায়। ডিরেক্ট মেথডে কী করা হয়, তোমার যেই প্রাইমারি অ্যান্টিবডিটা রয়েছে তার সাথে আমরা ফ্লোরোসেন্ট তোমার লেভেল করতে পারি, এবং ইনডিরেক্ট মেথডে আমরা যেই টার্গেট অ্যান্টিজেন রয়েছে তার এগেনস্টে সবার প্রথমে প্রাইমারি অ্যান্টিবডি, আনলেভেলড প্রাইমারি অ্যান্টিবডি দিতে পারি। তারপরে সেই আনলেভেল প্রাইমারি অ্যান্টিবডির এফসি পোর্শনে আমরা সেকেন্ডারি অ্যান্টিবডি, যেটা ফ্লোরোসেন্ট দ্বারা লেভেল, সেটা ইউজ করতে পারি। ইনডিরেক্ট মেথডও সেম ইনডিরেক্ট আইএসসি মেথডের মতো। এর তোমার সেন্সিটিভিটি অনেক হাই থাকে, কিন্তু এটা লং টার্ম তোমার অনেক সময় লাগে প্রসেসটা পারফর্ম করতে। দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আইএসসির মতোই, আলাদা কিছু না। এবার আমরা জেনে নিই ইমিউনোফ্লোরেসেন্সের কিছু ইম্পর্টেন্স পয়েন্ট। জেনারেলি ইমিউনোফ্লোরেসেন্সের জন্য যেই স্টেনটা আমরা ইউজ করে থাকি বা যে কম্পোনেন্টটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ফ্লোরোসেন্ট আইসোথায়াসায়ানাইড। তোমরা জানো যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য যে টিস্যুগুলো আসে ওটা হচ্ছে ফরমালিন ফিক্সড প্যারাফিন এমবিডেড টিস্যু, কিন্তু ইমিউনোফ্লোরেসেন্সের জন্য কিন্তু সেটা ইউজ করা হয় না। তাহলে কী ইউজ করা হয় ইমিউনোফ্লোরেসেন্সের জন্য? ইমিউনোফ্লোরেসেন্সের জন্য যে টিস্যুগুলো আসে সেটা মিসেলস মিডিয়া অথবা নর্মাল লাইনের মধ্যে আনা হয়। এবার এই টিস্যুগুলোকে তোমার ফ্রোজেন সেকশনের মাধ্যমে 4 মাইক্রনের সেকশনে কাটা যায়। তোমরা এবার বলবে ফ্রোজেন সেকশনে তো 7 মাইক্রনের নিচে কাটাই যায় না, তাহলে 4 মাইক্রনে কী করে কাটছেন আপনি? জেনারেলি ইমিউনোফ্লোরেসেন্সের জন্য যে টিস্যুগুলো আছে সেটা 5 বায়োপসি টিস্যু, মানে সেই টিস্যুগুলো খুবই ছোটো ছোটো টিস্যু হয়। এবার তোমরা জানবে যে ছোটো ছোটো টিস্যুগুলো যখন তোমরা ফ্রোজেন সেকশন অথবা ক্রায়োস্ট্যাটের মাধ্যমে কাটবে, তোমরা যদি প্রপার টেকনিক জানো তাহলে অনায়াসেই 4 মাইক্রনে কাটতে পারবে। তারপরে তোমরা এই ধরনের সেকশনটা পেলে, এই সেকশনটা পাওয়ার পরে তোমরা আইএফ স্টেন করলে, মানে ইমিউনোফ্লোরেসেন্স স্টেন করলে। ইমিউনোফ্লোরেসেন্স স্টেন করার পরে কোন মিডিয়া তুমি মাউন্টিং মিডিয়া হিসেবে ইউজ করবে? অ্যাপাথিস মিডিয়া এবং গ্লিসারিন বাফার মিডিয়া। আগের দিন ক্লাসে বলেছিলাম আমি, এই দুটো মিডিয়া তোমরা ইউজ করতে পারো ফর মাউন্টিং। এবার এই যে মাউন্টিং মিডিয়াটা তৈরি হলো, এতে করে কী হবে? এতে করে তুমি প্রপার সেকশনটাকে তোমার প্রিজার্ভ করে রাখতে পারবে ফর ইমিউনোফ্লোরেসেন্ট আর ফ্লোরেসেন্ট মাইক্রোস্কোপি। কিন্তু এখানে একটা ক্যাচ রয়েছে, তোমার এই যে সেকশনগুলো রেডি হলো এগুলো 15 দিনের বেশি স্টেবল থাকে না, এবং এগুলো প্রিজার্ভ করে রাখতে হয় ফ্রিজিং টেম্পারেচারে, মানে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা ফ্রিজারের ভেতরে রেখে দিয়ে একটা স্লাইডকে 15 দিন অবধি রাখতে পারি। 15 দিন পরে এই যে ফ্লোরোসেন্ট ডায়ের যে ফ্লোরোসেন্ট করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়, তখন আর ইউজ করা যায় না। ওকে, এই কারণে সবসময় মনে রাখবে আইএফের জন্য যে স্লাইডটা রেডি করা হলো সেটা সবসময় ফ্রেশ স্লাইড দেখা হয়। এবার এই যে মিডিয়াটা তৈরি হলো বা এই যে আইএফটা করলাম, যে স্মিয়ারটা দিয়ে আমরা ইমিউনোফ্লোরেসেন্স স্টেন করলাম, এটা কেন করি? জেনারেলি অটো অ্যান্টিবডি ডিটেকশনের জন্য করা হয়। এটা ধরো একটা টিস্যু লেয়ার, এই যে টিস্যু লেয়ারটা, এই টিস্যু লেয়ারের ওপর ধরো একটা অটো ইমিউন ইনফেকশনের জন্য একটা অ্যান্টিবডি বাইন্ড হয়ে গেছে। টিস্যু লেয়ারের ওপর অ্যান্টিবডি বাইন্ড হওয়ার জন্য তোমার কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। এই কমপ্লিমেন্ট সিস্টেমটা এই অ্যান্টিবডি বাউন্ডেড এই অ্যান্টিজেন লেয়ার অথবা টিস্যু লেয়ারের ওপর তোমার সেল মেমব্রেন ড্যামেজ করা শুরু করবে। সেল মেমব্রেন ড্যামেজ করার জন্য ইন্টারনাল সেলুলার অর্গানেলরা সব বাইরে চলে আসবে এবং সেই সেল এবং টিস্যু লেয়ারটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। এটাকে আমরা অটো ইমিউনিটি বলি বা অটো অ্যান্টিবডি বলি। এই অটো অ্যান্টিবডি এবং অটো ইমিউনিটি ডিটেকশনের জন্য আমরা জেনারেলি ইমিউনোফ্লোরেসেন্স করে থাকি। তাহলে কী কী স্যাম্পল আসে আমাদের কাছে? জেনারেলি স্কিন এবং কিডনি স্যাম্পল আসে। স্কিনের জন্য আমরা 4টে প্যানেল ইউজ করে থাকি, IgG, IgA, IgM এবং C3C কি একটা কমপ্লিমেন্ট সিস্টেম। এটা কী করে মনে রাখবে? তোমার দুটো উপায় আছে, SKIN, 4টে লেটার, 1 2 3 4। তাহলে 4টে জিনিস আমি ইউজ করব, IgG, IgA, IgM এবং C3C। এটা আর একটা উপায় হচ্ছে গেম, এইভাবে মনে রাখতে পারবে, GAME। এখানে ইটা সাইলেন্ট রয়েছে, বাকি IgG, IgA আর IgM, আর C3Cটা এমনি মনে রাখতে পারবে। অপরদিকে কিডনির যে ইমিউনোফ্লোরেসেন্স
স্টেনটা হয় তার জন্য আমরা তোমার আইজিজি, আইজিএ, আইজিএম, C3C, C1Q, কাপ্পা এবং ল্যামডা। এখানে দেখো C3C এবং C1Q হচ্ছে তোমার কমপ্লিমেন্ট সিস্টেমের কমপ্লিমেন্ট মার্কার অথবা কমপ্লিমেন্ট প্রোটিন। অপরদিকে আইজিজি, আইজিএ, আইজিএম এই তিনটে হচ্ছে তোমার অ্যান্টিবডি। তাহলে কাপ্পা ল্যামডাটা কি তোমরা সবাই জানো, কাপ্পা ল্যামডা হচ্ছে আমাদের যে তোমার শর্ট চেন থাকে অ্যান্টিবডির, সেই শর্ট চেনের হচ্ছে দুটো অ্যান্টিজেনিক প্রপার্টিস থাকে বা দুটো অ্যান্টিজেনিক কনফিগারেশন থাকে। সেই অ্যান্টিজেনিক কনফিগারেশন হচ্ছে একটা কাপ্পা, একটা হচ্ছে ল্যামডা। কোনো অ্যান্টিবডিতে হয় কাপ্পা জাতীয় সাইড চেন থাকতে পারে অথবা শর্ট চেন থাকতে পারে, অথবা ল্যামডা জাতীয় শর্ট চেন থাকতে পারে। তাহলে এই 7খানা অ্যান্টিবডি দিয়ে আমরা ডিটেকশন করতে পারি কিডনির জন্য, এবং স্কিনের জন্য 4টে অ্যান্টিবডি আমরা ডিটেকশন করতে পারি। এবার আমরা জানবো হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সম্বন্ধে। জেনারেলি কোয়ালিটি কন্ট্রোল, পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল সবসময় যখন আমি একটা স্লাইড রেডি করছি সেই স্লাইডের মধ্যে রাখা উচিত। মানে একটা সিঙ্গেল স্লাইড থাকবে, সেই সিঙ্গেল স্লাইডের ভেতরে যেমন একটা টিস্যু সেকশন, যেটা টেস্ট টিস্যু সেকশন থাকবে, তার সাথে একটা পজিটিভ কন্ট্রোলের টিস্যু সেকশন, একটা নেগেটিভ কন্ট্রোলের টিস্যু সেকশন রাখাটা বাধ্যতামূলক। এতে পজিটিভ কন্ট্রোল কী করতে পারে? পজিটিভ কন্ট্রোল হচ্ছে রিয়েজেন্টের স্টেবিলিটি অথবা এফেক্টিভনেস অথবা সেন্সিটিভিটিকে ডিটেক্ট করতে সাহায্য করে, মানে রিয়েজেন্টটা আদৌ কাজ করছে নাকি সেটা ডিটেক্ট করতে সাহায্য করে। অপরদিকে নেগেটিভ কন্ট্রোল হচ্ছে সেই রিয়েজেন্ট বা সেই অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্রস রিঅ্যাক্টিভিটি আছে নাকি বা ব্যাকগ্রাউন্ড স্টেনিং নিচ্ছে নাকি সেটা ডিটেক্ট করতে সাহায্য করে। এছাড়া কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমরা কী ইউজ করতে পারি? ইন্টারনাল কন্ট্রোল আমরা ইউজ করতে পারি। ইন্টারনাল কন্ট্রোল মানে কি? জেনারেলি টিস্যুর মধ্যে কিছু ন্যাচারাল প্রোটিন থাকে যেগুলো হচ্ছে তোমার টিস্যু প্রসেসিং দ্বারা খুবই বেশি তোমার সেন্সিটিভ হয়। মানে আমরা যদি ইমপ্রপার টিস্যু প্রসেসিং করি তাহলে সেই স্পেসিফিক অ্যান্টিজেন যেগুলো টিস্যুর মধ্যে রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমপ্রপার টিস্যু প্রসেসিং হয়েছে অথবা ইমপ্রপার স্টেনিং হয়েছে। তার মধ্যে একটা তোমার টিস্যু প্রোটিন হচ্ছে ভাইমেন্টিন। ভাইমেন্টিন হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন। এটা হচ্ছে তোমার ফিক্সেশন এবং টিস্যু প্রসেসিংয়ে প্রচণ্ড সেন্সিটিভ। মানে প্রপারলি যদি টিস্যু ফিক্সেশন এবং প্রসেসিং না হয় তাহলে ভাইমেন্টিন প্রপারলি বোঝা যায় না। ওকে, এটাকে আমরা বলি ইন্টারনাল কন্ট্রোল। এবার হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য আমরা এরকম জিনিস ইউজ করতে পারি। দেখতে পাচ্ছ এখানে ডট 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 এরকম একটা প্যারাফিনের ভেতরে, একটা প্যারাফিন ব্লকের ভেতরে অনেকগুলো তোমার টিস্যু লেখা রয়েছে। এগুলোকে বলা হয় মাল্টি টিউমার প্যারাফিন ব্লক। মানে কি? এটা একটা কন্ট্রোল মিডিয়াম। এখানটায় কী করা হয়, তোমার আলাদা আলাদা টিউমারকে একটা স্লাইডের মধ্যেই দেখার জন্য পাঞ্চ বায়োপসির মাধ্যমে আলাদা আলাদা টিউমারকে একটা ব্লকের মধ্যে কাস্ট করা হয়। এটা করা প্রচণ্ড হার্ড একটা কাজ, এই কারণে মেশিন বা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে করাটাই সবথেকে বাঞ্ছনীয়। ওকে, ম্যানুয়াল প্রসেসেও করা যায়, বাট সেটা খুবই কস্টলি এবং খুবই টাইম কনজিউমিং। ওকে, এটা মনে রাখবে। এটা হচ্ছে তোমার এটা নতুন একটা জিনিস তোমরা জানলে। আজকের ক্লাসটা এই অবধি। আশা করি তোমাদের ভালো লেগেছে এই ধরনের নতুন ক্লাস। যদি এরকম ক্লাস আরও তোমাদের লাগে বা এরকম অ্যানিমেশন সহ ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের বলবে, আমরা এরকম আরও ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। অ্যালাইড হেলথ এডুকেট তোমাদের পাশে সবসময় আছে। পড়াশোনা চালিয়ে যাও। সি ইউ এভরিওয়ান।